খুব দুষ্টু। তোমরাই দেখো না কিছু উল্টো পাল্টা কথা বলছে। Oh no. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল রথযাত্রা, আর রথের আগের দিন মানেই একটা আলাদা সেটা ব্যস্ততা আর আনন্দ। ছোটবেলায় আমরা কত রথ টেনেছি, তাই না? এই প্রথমবার আমার মেয়ে আমার কাছে আবদার করেছে যাতে ওকে একটা রথ কিনে দিই। ও নাকি রথ চালাবে। তো বাইরে থেকে ভাবছি রথটা কিনে না দিয়ে আমি নিজের হাতে বানাবো। তাই আমি আর আমার মেয়ে এখন রেডি হয়েছি দোকান থেকে সব জিনিসপত্র কিনে আনতে। আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো আর ভালো এভরিওয়ান, লাগলে কিন্তু আশা লাইক আর করছি সাবস্ক্রাইব তোমরা করতে সবাই ভুলবে খুব না। খুব ভালো আছো। আমরা ভালো আছি। কালকেই আবার রথযাত্রা, তাই এখন আমার মেয়ে কিন্তু সবার সাথে কথা বলতে ভীষণ ভালোবাসে। ওকে যেহেতু কালকে বলেছি আমরা যে নিজের হাতে রথ বানাবো, তাই দেখো ও কতটা খুশি হয়েছে। যে কিনা ৮টা সাড়ে ৮টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজকে ভোরবেলায় উঠে বলছে মা রথের জন্য জিনিসপত্র কখন কিনতে যাবে। অনেক বুঝিয়ে শুনিয়ে ১০টা পর্যন্ত ওয়েট করাতে পেরেছি। এবার দেখছি ওকে নিয়ে না বেরোলে আজকে কোনো কাজই করতে দেবে না। তোমাদের কার কার বাড়িতে এইরকম ১-২ পিস আছে জানিও তো। মনে আছে ছোটবেলায় রথের দিনে সকালটা শুরু হতো অন্যরকম একটা উত্তেজনায়। মনে হতো কখন বিকেল হবে। আর যেই না বিকেল হতো অমনি রথ নিয়ে বেরিয়ে পড়তাম পাড়ায়। যার বাড়িতে যেতাম তারা কেউ বা চাল ডাল আলু দিত, আবার কেউ কেউ টাকা পয়সাও দিত। সেইগুলো সব কালেক্ট করে নিয়ে উল্টো রথের দিন আমার মা খিচুড়ি রান্না করে দিত। আর আমরা সব ভাই বোনেরা বান্ধবীরা মিলে জমিয়ে খিচুড়ি খেতাম। ছোটবেলার দিনগুলো যে কতটা মধুর ছিল, সেই ঘটনাগুলো আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়লে শুধুই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না। যাই হোক, যেই দিনটা আজকে চলে যাবে কাল তো আর সেই দিনটা আর ফেরত আসবে না। তো চলো বন্ধুরা, এখন বেরোনো যাক। আবার বাড়ি এসে রথটা বানাতে হবে। তো দেখো কালকে রথযাত্রা। দেখো আমার মা এখানে রথের জন্য কত কি নিয়ে এসেছে। রথ আমরা কিনিনি, কিন্তু রথের জন্য অনেক কিছুই আনা হয়েছে। এই দেখো পেপারা হাতি সুন্দর, কিন্তু এগুলো কি বিচ্ছিরি একটা গন্ধ হয়েছে, কেমন একটা কেমিক্যাল কেমিক্যাল গন্ধ। আচ্ছা, না গ্যাস আনলেই বাজে হবে। তো কালকে তৈরি করে রাখা এই পিস বোর্ডগুলো রেখে দিয়েছি। আর রথ বানানোর জন্য আমি আজ পর্যন্ত কোনোদিনও রথই চালাইনি। আজ পর্যন্ত এই ফার্স্ট টাইমে আমি প্রথমবার রথ চালাবো, তাই আজকে থেকেই বানিয়ে রাখছি, কালকে চালাবো আর কি। যেমন আমাকে রথ বানাতে বুঝতে হবে। তাহলে আমি চালাবো কি? দুপুরবেলায় মানুষ একটু ঘুমায়, তো আমাকে ঘুম ফেলে দিয়ে এখন এই রথ বানাতে হবে। কোনো ঘুম নেই, কিছু নেই, খালি রথ আর রথ, রথ রথ করে যাচ্ছে। আমি তো কোনোদিনও চালাইনি, তাই তোমাকে বানাতে বলছি। কি করবো? থাকুক থাকুক। ওই এটা একটু পড়ে গেছে। গ্রিন কালারটা হেভি সুন্দর, আর পিঙ্ক কালারটা তো অপূর্ব। পিঙ্ক কালার ডিজাইনটা বেশ সুন্দর। আমি কিন্তু কোনোদিনও রথ বানাইনি। কেন জানি না আজকে মনে হলো মেয়েকে নিজের হাতে একটা রথ বানিয়ে দেব। ওর বাবা কিন্তু রথ কেনার জন্য দোকানে চলে গিয়েছিল। আমি বারণ করলাম, সে বেচারা বাধ্য হয়েই বাড়ি চলে এলো। আমার যদি কাছের মানুষদের কিছু গিফট করার ইচ্ছে হয় তখন সেটা আমি নিজের হাতে বানানোর চেষ্টা করি, কারণ নিজের হাতে বানানোর মজাটাই আলাদা থাকে।
দেখতে দেখতে কিন্তু আমার রথ বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েও ভীষণ ভীষণ খুশি হয়েছে। আজকে কিন্তু সারা দিনটা আমার এইভাবেই রথের পেছনে কেটে গেল। এমনিতেই তোমরা জানো প্রেগনেন্সির 8 মাস ভীষণ কষ্টের, শরীর কতটা ভারী হয়ে যায়। তার মধ্যে এইভাবে একভাবে বসে থেকে থেকে এই রথ বানানো এটা কিন্তু কম কষ্টের ছিল না। সারাদিনের ক্লান্তির শেষে যখন বিছানার মধ্যে এসে একটু পিঠটা ঠেকানো হয় না, তখন মনে হয় যেন স্বর্গসুখ হাতে পাই। দেখো বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে চলে এসেছি এবার রাতের রান্না করার জন্য। রুটি খেতে আমি একদম ভালোবাসি না। পরপর দুদিন যদি রুটি হয় তারপর মনে হয় যে ইস, আজকে একটু ভাত হলে ভালো হতো, অথবা একটু খিচুড়ি হলে ভালো হতো। তো কি বলুন তো, আমি টানা রুটিটা একদম আমি খেতে পারি না। এই প্রেগনেন্সির আগেই আমি কতটা রোগা ছিলাম তোমরাই দেখো, আর এখন আমি কতটা হেলদি হয়ে গেছি। কনসিভ করার প্রায় 3 থেকে 4 মাস আমি কিছুই খেতে পারতাম না। মাছ মাংস ডিমের থেকে তো শতহস্ত দূরে। তখন কি করতাম, ওই জল ঢেলে পান্তা ভাত করে তারপরে খেতাম। দেখা গেল একটু নুন লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম, ব্যাস হয়ে যেত। ওই 3 বেলা ওই পান্তা ভাত খেয়েই থাকতাম। আদার্স যে অন্যান্য খাবার, যে ড্রাই ফ্রুটস বা ফ্রুটস, বিভিন্ন ধরনের খাবার দাবার, ওগুলো আমার কিছুই খেতে ইচ্ছে করতো না। প্রেগনেন্সিতে 10 থেকে 12 কিলো ওয়েট বাড়া কিন্তু স্বাভাবিক। আমার কিন্তু এখনই প্রায় 14 কিলো ওয়েটের মতো বেড়ে গেছে। ডক্টর আগের দিন জানেন তো কি বলেছেন? বলেছেন যে প্রথম 4 মাস তো ওয়েট খালি কমে যাচ্ছিল, আর এখন তো দেখছি লাফিয়ে লাফিয়ে ওয়েট বেড়ে যাচ্ছে। ওয়েট বাড়ানোটা যতটা সহজ, ওয়েট কমানোটা কিন্তু তার থেকে 1000 গুণ বেশি কঠিন। এই যে আমার ওয়েটটা এতটা বেড়ে গেছে, আমি জানি না কিভাবে কমবে। হয়তো বা কমে যাবে, কারণ আমার মেয়ের বেলাতেও আমার ওয়েট প্রচুর বেড়ে গিয়েছিল। তারপর আস্তে আস্তে কি জানি রাত জাগতে জাগতে, মানে একটা বাচ্চা হলে পর হয় না যে রাতের পর রাত জাগতে হচ্ছে প্রথম 2-3 মাস। তারপরে এই করে করে না ওয়েট একদম কমে গিয়েছিল, প্রচুর রোগা হয়ে হয়ে গেছিলাম আমি। এইবারও হয়তো তাইই হবে। চলো তাহলে আমি এবার রান্নাগুলো করে নিই। আমি কি রান্না করছি আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি। ভাবলাম একটু সেদ্ধ ভাত খাবো, কিন্তু ওর বাবা না আবার সেদ্ধ ভাতটা একদম খেতে পারে না। তার সাথে যদি একটু কিছু ভাজা বা বড়া টড়া কিছু হয় তাহলে খেতে খুব পছন্দ করে। তাই প্রেসারে একটু চালে ডালে আলুতে একটু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে দেখো পটল কেটে নিচ্ছি, পটল ছাড়াচ্ছি। পটল ভাজা করব, আর সাথে ডিম ভাজা করব। এই পটল ছাড়ানোটা হলো আরেক ঝামেলা। বটিতে হলে আমি খুব সুন্দর ছাড়াতে পারি, কিন্তু এই যে এটার সাহায্যে ছাড়াতে গেলে না আমার প্রচুর প্রবলেম হয়। আলুটা না খুব ইজিলি এটাতে ছাড়ানো যায়, কিন্তু এই পটলের খোসা ছাড়াতে গেলে কি যে প্রবলেম হয় আমার, মনে হয় এর থেকে বটিই ভালো। যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ভিডিওটি আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।